কেকেআর এর আবার একটা হার। এবার লখনৌ সুপার জায়েন্টের কাছে ভাই কেকেআর হেরে গেল। লখনৌ সুপার জায়েন্টের কাছে কেকেআর হেরে গেল নাকি মুকুল চৌধুরীর কাছে হেরে গেল তোমরা ধরতে পারবে না। যেই কেকেআরকে দেখে মনে হচ্ছিল 16 ওভারের পর যে কেকেআর হাসতে হাসতে ম্যাচ জিতে যাবে, সেখানে একটা কিন্তু আননোন প্রশ্ন এসে গিয়েছিল মুকুল চৌধুরী। ভাই কি ব্যাটিংটাই মুকুল করলো এবং শেষ পর্যন্ত কেকেআরকে তারা হারিয়ে দিল, যেখানে তাদের মুকুল চৌধুরী একদম শেষে এসে ফিনিশার 200 স্ট্রাইক রেটে ব্যাট করলো। সেখানে কেকেআরের প্লেয়ারদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ব্যাটিং কি করে করতে হয়, এই পিচে এই রকমই ব্যাটিং করতে হয় তবে ম্যাচ জেতা যায়। সেখানে কিন্তু ক্যামেরন গ্রিনদের দেখিয়ে দিল, আঙ্ক্রিজ রঘুবংশীদের দেখিয়ে দিল যে ব্যাটিং এই রকমই করতে হয়। কারণ কেকেআর তো টি-20 ম্যাচ খেলতে নেমে মাঝখানে ভুলেই গিয়েছিল যে টি-20 খেলা হচ্ছে। তো সেখানে তারা হঠাৎ টেস্টের ফর্মে চলে এসেছিল, তারা টেস্ট খেলছিল। তো সেই জায়গাতে কিভাবে ম্যাচ ফিনিশ করতে হয়, কীরকমভাবে টি-20 খেলতে হয়, মুকুল চৌধুরীরা কিন্তু বারবার দেখিয়ে দিয়ে গেল। তো কেকেআর দলে বহু রকম সমস্যা রয়েছে। সবথেকে বড় সমস্যার ব্যাপার হয়ে গেছে এই মুহূর্তে রাহানের ক্যাপ্টেনশিপ কেউই পছন্দ করছে না। এবার লখনৌ ম্যাচেও যে রাহানে খুব খারাপ ক্যাপ্টেনশিপ করেছিল সেটা বলা যাবে না। হ্যাঁ, শেষের দিকে এসে ক্যামেরন গ্রিন বা সেই জায়গায় নবদীপ সাইনিকে নিয়ে আসাটা একটা ব্লান্ডার, যদিও সেখানে তো আর অপশান কিছু ছিল না। ভালো প্লেয়ারদের তো কেকেআর টিম সিলেকশন করতে পারেনি, কারণ ব্লেজিং মুজারবানি যে কিন্তু এই ইডেনে দুর্দান্ত বোলিং করে 4টে উইকেট নিয়েছিল, তো সেই ব্লেজিং মুজারবানিকে কিন্তু ড্রপ করে দেওয়া হলো হঠাৎ। হ্যাঁ, সুনীল নারিন এলে কোনো একজন প্লেয়ারকে তো ড্রপ করতে হতোই, তো সেই জন্য কিন্তু ড্রপ করে দেওয়া হলো। কেকেআরের তো উচিত ছিল 3জন বিদেশিকে খেলানো, তো সেখানে পরবর্তী সময় ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে সুনীল নারিনকে নিয়ে আসা যেত। না, সেটা না করে যা হলো ভাই কেকেআরের জন্য সর্বনাশ। সেখানে ব্লেজিং মুজারবানি কেকেআরের জন্য খুব খারাপ বোলিং যে করেছিল সেরকমটা নয়। আর যাই হোক, যে যারা বোলিং শেষের দিকে করলো তাদের থেকে তো ভালো বোলিং অন্তত মুজিরবানি দিত, কারণ তার এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেই জায়গাতে নবদীপ সাইনি ভাই শেষের দিকে এসে এত মার খেলো, বা ক্যামেরন গ্রিনও তার যখন সেকেন্ড ওভার করতে গেল সেখানেও মার খেলো, উইকেট তুলতে পারলো না এবং কেকেআর এখানেই ম্যাচ হারলো। এছাড়া কেকেআরের যদি আজকে কথা বলা যায় তো খুব একটা যে কেকেআর খুব ব্লান্ডার করেছিল সেরকম ব্লান্ডারের জায়গা ছিল না, কিন্তু এই যে প্রথম 6 ওভারের পর কেকেআরের স্লো খেলা, এটাই ভাই কেকেআরকে কিন্তু ম্যাচ থেকে বার করে দিচ্ছে। ইডেনে অন্তত 200+ রান করতে হবে, সেখানে 180 রান, মানে বোঝাই যাচ্ছিল যে 15 থেকে 20 রান কিন্তু কেকেআর শট করেছে। তো সেই জায়গায় কেকেআর কিন্তু ম্যাচ থেকে বেরিয়ে যায়। এবার প্রচুর ফ্যানদের মনে একটাই ব্যাপার যে কেকেআরকে হারিয়ে দেওয়া হয়েছে। ভাই হারিয়ে দেওয়া হয়েছে কিনা জানি না, মুকুল এসে হারিয়ে দিয়েছে এটুকু বলতে পারবো। কারণ ফিন অ্যালেনের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছিল, তার যখন ক্যাচ দিগ্বেশ রাটি নিয়েছিল তখন কিন্তু একদম বাউন্ডারি লাইনের ক্লোজে তার পা ছিল, সেখানে অবশ্যই বারবার কিন্তু অ্যাঙ্গেল নিয়ে দেখা যেত যে এটা ফেয়ার ক্যাচ হয়েছে নাকি তার পা বাউন্ডারি লাইনে বেরিয়ে গেছে। তো সেই জায়গায় একটু মনে হয় তাড়াতাড়ি ডিসিশন নেওয়া হলো এবং ফিন অ্যালেন সেও হয়তো বুঝে গিয়েছিল যে ক্যাচ হয়ে গেছে, মাঠের বাইরে চলে গেছে। শেষে একটু আম্পায়ার দাঁড়াতে বলল এবং ফিন অ্যালেন ভাবলো যে আউট হয়ে গেছে, সেখানে আম্পায়ারও আর বেশি সময় না দিয়ে এবং সেখানে রঘুবংশী অলরেডি স্ট্রাইকে চলে এসেছে, সেখানে হয়ে যায়। তো এই ব্যাপারটা যদি বারবার ক্যামেরা অ্যাঙ্গেলে যখন দেখা যায় পরবর্তী সময় দেখা যায় যে হ্যাঁ পরিষ্কার তার পা কিন্তু গিয়ে বাউন্ডারি লাইনে টাচ হয়েছে, তার মানে এটা ক্লিয়ার 6 ছিল। এবার সেটা কন্ট্রোভার্সি ডিসিশন, 50-50 ডিসিশন ছিল, তো এটাকে নিয়ে খুব একটা বলার কিছু নেই। কিন্তু যারা বলছে যে ম্যাচ ফিক্স ছিল, তো সেখানে তো বলতেই হয় তাহলে কেকেআরের তো 16 ওভারই তো ম্যাচ জিতে গিয়েছিল, কিন্তু কেকেআর জিততে পারেনি কেন? তো সেখানে অবশ্যই ক্রেডিট কিন্তু মুকুল চৌধুরীকে দিতে হবে, সে যে ব্যাটিংটা করেছে। এবং মুকুল শেষে যেটা জানিয়ে গেল ম্যাচ শেষে, যে আমি যখনই বল পাই সেই বলকে মাঠের বাইরে ফেলার চেষ্টা করি, 6 মারতে বেশি পছন্দ করি এবং আমি ক্রিকেট অনেক দেরিতে শুরু করেছি। আমার বাবার বিয়ের আগে থেকে সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যদি আমার সন্তান হয় তাকে আমি ক্রিকেটার বানাবো, আমার বাবার স্বপ্ন ছিল। এবং আমার ক্রিকেটে আসতে একটু দেরি হলেও কিন্তু আমার বাবা আমার জন্য অনেক
পরিশ্রম করেছে, আমাকে ভালো জায়গায় খেলার সুযোগ করে দিয়েছে। লাস্ট কয়েকটা বছর ধরে আমি আমার খেলার উন্নতি করার চেষ্টা করছি এবং ভালো করার চেষ্টা করছি। বল পেলে সেটাকে মাঠের বাইরে বার করার চেষ্টা করছি। আমার কাছে কে বোলিং করছে সেটা গুরুত্বপূর্ণ নয়, আমার টিমকে জেতানোটাই আমার কাজ। হ্যাঁ, আমি শেষের দিকে এসে বড় শট মারতে পছন্দ করি, টিমকে জেতাতে পছন্দ করি, সেটাই আমি করেছি এবং ম্যাচ জিতিয়ে খুব খুশি হয়েছি, ম্যাচ জেতাতে পেরে খুব খুশি হয়েছি। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি টোটাল 7টা 6 মেরেছো, তোমার কাছে স্পেশাল 6 কোনটা, অনেকে তোমার 6গুলোকে দেখে মহেন্দ্র সিং ধোনির মতন বলছে যে ধোনির মতন তুমি নাকি ম্যাচ ফিনিশিং করেছো। তো সেখানে মুকুল চৌধুরী খুব সাধারণভাবে উত্তর দেয়, আমার সবথেকে স্পেশাল 6 হচ্ছে আমার প্রথম 6টা, কারণ প্রথম 6টা মারার জন্য আমি চেষ্টা করছিলাম যে কখন সুযোগ পাবো প্রথম 6টা মারবো, সেই প্রথম 6টাই কিন্তু আমার কাছে স্পেশাল। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে 4 বলে 7 রান, তখন তুমি কিছু ডিফারেন্ট চেষ্টা করছিলে, সেটা কি করার প্রয়োজন ছিল, তুমি তো ঠিকই ব্যাটিং করছিলে, তখন মুকুল বলে যে আমি তখন বুঝে গিয়েছিলাম যে কোনো না কোনো বল তো খারাপ বল একটা আসবেই, সেই বলটাকেই কিন্তু আমি মাঠের বাইরে পাঠাবো, অপেক্ষা করছিলাম, চেষ্টা করছিলাম বলগুলোকে মাঠের বাইরে পাঠানোর, এবং শেষ পর্যন্ত সেরকম একটা বল পেয়েও যাই এবং মাঠের বাইরে বল পাঠাতে পারি, দলকে জেতাতে পারি। সবথেকে ভালো লাগছে দলকে জেতাতে পারে। তো পরিষ্কার বোঝা যাচ্ছে মুকুলের যে টেকনিক, মুকুলের যে একদম মাথা ঠান্ডা করে খেলা, যে হ্যাঁ ঠিক সময়ে সিঙ্গেলটা আমি নিয়ে নেব, বাদবাকি স্ট্রাইক আমার কাছে রাখবো, কারণ আমি ছাড়া আমার দলে ব্যাটিংয়ে ম্যাচ জেতানোর মতন কারো ক্ষমতা নেই। তো সেখানে ম্যাচ জেতাতে গেলে আমাকে অন্তত দাঁড়িয়ে থাকতে হবে, সেটা কিন্তু মুকুল করেছে। তো মুকুলের প্রশংসা না করলে ভাই মুকুলকে ছোট করা হবে। যারা বলছে যে ম্যাচ এইসব ফিক্সিং করা হয়েছে, বেটিং করা হয়েছে, ভাই কিচ্ছু নয়। মুকুলের কথা একবার ভাবো, একদম নিউট্রাল ফ্যান হয়ে ভাবো যে মুকুল কি সুন্দর ইনিংসটা খেললো। এরকম একটা বাচ্চা ছেলে 21 বছরের বয়সী ভাইকে সাপোর্ট করো, এবং সে যদি আরও ভালো ভালো ইনিংস খেলে সেটা তো আমাদের জন্য ভালো, আমাদের ইন্ডিয়া টিমের জন্য ভালো। পরবর্তী সময় সে অবশ্যই টি-20 দলে সুযোগ পাবে, সেটা তো দেখতেও ভালো লাগবে। আর অপরদিকে যদি কথা বলি যে কেকেআর দলেও কিন্তু এমন কিছু প্লেয়ার রয়েছে যাদের কেন খেলতে নেওয়া হয় ভাই জানি না। রিঙ্কু সিং ফিনিশার হিসাবে অনেক তাকে আশা করা হয়েছিল, কিছুই রিঙ্কুর কাছ থেকে পারফরমেন্স পাওয়া যাচ্ছে না। আর রমনদীপকে কেন নেওয়া হয় আমি বুঝি না, শুধু ফিল্ডিং করতে পারে কি, তাকে তো পরবর্তী সময় ফিল্ডার হিসাবেও তো মাঠে আনা যায়, কোনো অসুবিধা নেই। তো সেই জায়গায় এখনও তেজাস সিং ধাইয়াকে সুযোগ দেওয়া হচ্ছে না, যেটা কিন্তু একটা বিগ ব্লান্ডার। ঋষভ পান্ট কিন্তু ম্যাচ শেষে জানিয়ে গেল যে আমরা ইয়াং প্লেয়ারদের সুযোগ দিতে ভালোবাসি, সুযোগ দিলে তারা তাদের পারফরমেন্স করতে পারে এবং সেটা করে দেখাচ্ছে। তো অবশ্যই কেকেআর কিন্তু এই সমস্ত ধারে না, কেকেআর ভাই বড় নামের প্লেয়ারদেরই খেলাবে, যেখানে তাদের কাছে তেজস সিং ধাইয়া দুর্দান্ত প্লেয়ার, সেও কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগে এরকম ফিনিশার হিসাবে খেলেছিল। মুকুল চৌধুরীও যেরকম ভালো ব্যাটিং করেছিল, সেখানে কিন্তু তেজস সিং ধাইয়াও দারুণ ব্যাটিং করেছিল। তো কেকেআরের কিন্তু এরকম একজন প্লেয়ারকে ডেফিনেটলি খেলানো উচিত। তবু কেকেআরের জন্য কিছুটা হলেও ভালো সুখবর এটাই যে অন্তত বল হাতে কিছু বোলিং করেছে, সেখানে কিন্তু বহুদিন বাদে ক্যামেরন গ্রিন বোলিংয়ের যে খুব খারাপ করেছে সেরকমটা বলতে পারবো না, কারণ বহুদিন তো সে বোলিং করেনি, অনেক দিন বাদে বোলিং করেছে, যেটুকু করেছে ভালো করেছে। সময় দিলে অন্তত বোলিংটা করে দিতে পারবে 2-4 ওভার, ঠিক আছে। কিন্তু এই জায়গায় ব্লেজিং মুজারবানি একজন পারফেক্ট বিদেশি ফাস্ট বোলারকে কেকেআরের যে কোনোভাবে টিমের মধ্যে খেলাতে হবে। আর যেরকম ক্যাপ্টেনশিপ হচ্ছে, যেরকম কোচিং হচ্ছে, ভাই ক্যাপ্টেন কোচ দুজনকেই এক্ষুনি সরিয়ে দেওয়ার দাবি তো কেকেআরের সমর্থকরা তুলেছে। দেখা যাক ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয়। দেখতে দেখতে তো 4টে ম্যাচ হয়ে গেল, সেখানে কিন্তু রাহানের ক্যাপ্টেনশিপে এখনও কেকেআর জিততে পারছে না। তো রাহানেকে হয়তো সরিয়ে দেওয়া হতে পারে। এবার তাকে সরিয়ে দিলে ক্যাপ্টেনই কাকে করবে, রিঙ্কুকে? তারও তো অবস্থা খারাপ। তো চাপের ব্যাপার হয়ে গেছে কেকেআরের জন্য। তো দেখা যাক এই চাপ থেকে কেকেআর কী করে বেরিয়ে আসতে পারে, সেই দিকেও নজর থাকবে। এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।